নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমি নিয়ে চলে এসেছি অঙ্কের এক বিরাট জাদু, যা তোমাদেরকে অঙ্কেও নামক যে ভয় আছে মনে সব কাটিয়ে দেবে। আমরা পুরো বেসিক থেকে অঙ্ক শিখব এবং বেসিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তো যাদের যাদের অঙ্কে নিয়ে ভয় আছে তাদের আর কোনো সমস্যা নেই, আমি চলে এসেছি। সম্পূর্ণ বাংলা মাধ্যমে হবে ভিডিওগুলো এবং প্রত্যেকটি ক্লাসে রেকর্ডেড থাকবে ইউটিউবে, এবং কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। আজ থেকে আমার জার্নি শুরু হচ্ছে ইউটিউবে। তো চলো শুরু করি। আজকে ডে 1 রিয়েল নাম্বার সিস্টেম থেকে। তো আমি ধরে নিলাম তোমরা অঙ্কের বেসিক একদমই জানো না, তো সেখান থেকে শুরু করছি। যারা জানো তারাও দেখো, তোমাদের রিভিশন হয়ে যাবে। তো দেখো, ডে 1-এ রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা তত্ত্ব। তার মধ্যে আমরা কি কি শিখবো? ডিজিট। প্রথম টপিক কি? ডিজিট। আচ্ছা, ডিজিট কি? ডিজিট হচ্ছে অঙ্ক। অঙ্ক মানে কি? দেখো, আমরা কি নানান সংখ্যা করি না? 11, 12, এগুলো কি? এগুলো সব হচ্ছে এক একটা সংখ্যা। কিন্তু ডিজিট কি? ডিজিট হলো যে সকল প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয় তাদের বলা হয় ডিজিট। কি বোঝা গেল না? দেখো, আমরা সংখ্যা ইউজ করি না। এই যে 12, 13, 14, কি বলি? 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। এবার এইগুলো কি কি দিয়ে তৈরি হচ্ছে? 1 আর 2, এইখানে 3, এখানে 4। তো এই যে এইগুলোকে, প্রত্যেকটা সংখ্যাকে যে এক একটা এই যে এইগুলোকে 1, 2, 3, 4 এইগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট। বোঝা গেল সবার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরবর্তী টপিকের দিকে যাই। দেখো, যে কোনো অঙ্কই একটি সংখ্যা, কিন্তু দাঁড়াও, যে কোনো অঙ্কই একটি সংখ্যা কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক নয়। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারবো? যে কোনো অঙ্ক, তাহলে অঙ্ক আমি একটু আগে কি বললাম? 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই কটা কি অঙ্ক? তো এখানে কি পড়ছে যে সমস্ত সংখ্যাই অঙ্ক নয়। 12 কি? একটা সংখ্যা। 20 কি? একটা সংখ্যা। এইবার যখন এই সংখ্যাটাকে কিন্তু আমরা অঙ্ক বলতে পারি না, কারণ কি জানো? কারণ এই সংখ্যা যে দুটো দিয়ে তৈরি, এই যে 1 আর 2, একে যদি আলাদা আলাদা বলি তখন আমি একে কিন্তু অঙ্ক বলতে পারবো। তাহলে কেন বলতে পারবো না? কারণ অঙ্ক হচ্ছে এর মধ্যে থাকা, এই যে 12-র মধ্যে থাকা 1 আর 2, এই দুটোকে আলাদা আলাদা করে লেখাই হচ্ছে অঙ্ক। কিন্তু এই দুটোকে যখন একসঙ্গে লিখবো তখন সেটা হয়ে যাবে সংখ্যা। বোঝা গেল? বেশ। আচ্ছা, একটু বলে রাখি, এই যে আমরা এখন এগুলো শিখছি, এইগুলো শেখার মানে কিন্তু এই নয় যে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এরকম কিন্তু হবে না। কিন্তু এই ধারণাগুলো না হলে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে সেগুলো করতে কিন্তু তোমার অসুবিধা হবে। তো এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে সাহায্য করবে তোমাদের পরীক্ষার জন্য। তো চলো পরবর্তী টপিকের দিকে যাই। তারপরে দেখো আছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? বস্তুসমূহ গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকেই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। যেমন 1, 2, 3, 4 করে ইনফিনিটি পর্যন্ত, তাই তো? এটাকে বলা হয় ইনফিনিটি সিম্বল, পুরো ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? তো চলো এটাকে একটু ভালো করে বুঝে নিই। ধরো এই একটা ঝুড়ি আছে, একটা ঝুড়ি, ঠিক আছে? এই ঝুড়ির মধ্যে তোমাকে বলেছে আম গুনতে। এখানে একটা ঝুড়ি আছে আর এখানেও একটা সেম একই ধরনের ঝুড়ি আছে, ঠিক আছে? একটা ছোট একটা বড়। এখানে বেশ 1, 2, 3, 4, 5টা আম ধরো, লেবু ধরো, যা হরো আছে, ঠিক আছে? 5টা জিনিস আছে। এখানে কিন্তু কিছুই নেই, জিরো আছে। দেখো, ওখানে কিন্তু লেখা ছিল একটা জিনিস, যে কোনো কিছু গোনা বা এই টাইপের, কিন্তু যে কোনো বস্তুকে গোনা যাবে এরকম। দেখো এখানে কিছু নেই, এখানে আমি জিরো লিখতে পারবো, কিন্তু এখানে কি কিছু গুনতে পারছি না। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যায় কিন্তু জিরো সংখ্যাটা কিন্তু নেই। কেন নেই? এই কারণেই নেই যে স্বাভাবিক সংখ্যা বলেছে যে কোনো বস্তুসমূহ গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকেই বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? তো সেখানে কিন্তু জিরো পাবে না। কারণ জানো? কারণ হচ্ছে ওই একটাই, যে যেখানে জিরো থাকে, জিরো সংখ্যা মানে কি সেখানে কিছু গোনা যাবে না। সেই কারণেই এই স্বাভাবিক সংখ্যাকে কিন্তু গোনা যায় না জিরো দ্বারা। ঠিক আছে? জিরো বাদ দিয়ে
যতগুলো আছে না 1 2 3 4, ওখানে কটা আছে? একটি। ওখানে কটা আছে? দুটি। এইভাবে উত্তর দিতে পারবো। তো সেইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? এবার একটা কিছু দেখো, যে আমরা যখন ধরো এরকম লিখলাম 4/2, কাটাকাটি করলে কত হচ্ছে? 2। 2 কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটাকে যখন উল্টে দেব, আগে কি লিখেছিলাম? 4/2, আগে এটাই লিখেছিলাম তো না? আগে 4/2 লিখেছিলাম, এবার লিখলাম 2/4। পারলাম লিখতে? দেখো এইটা আর এটার ভিতর পার্থক্য কি? এটা 2 2 4 কেটে যাবে, এখানে কি কাটবে? এখানেও কাটবে, 1/2 হবে। এখান থেকে উত্তর পাবো 2, আর এখান থেকে উত্তর পাবো হচ্ছে হাফ বা 1/2। ঠিক আছে? তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কারণ কি? এটা কিন্তু 1-এর থেকে ছোট, এটা হচ্ছে হাফ। এটাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো, দেখবে কি আসবে? 0.5 আসবে, তাই না? তাহলে পয়েন্টে কিন্তু সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। তাই আমরা 4/2কে কিন্তু, এইখানে দেখো, এখানে 4/2কে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে নেব, কিন্তু 2/4কে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে নেব না। আবার দেখো এই যে এই জিনিসটা, যে 3 থেকে 1 বাদ দিচ্ছে, কত হচ্ছে? 2, স্বাভাবিক সংখ্যা। কিন্তু 1 থেকে 3কে বাদ দিচ্ছে, কত হচ্ছে? -2। তোমাকে তো এখানে স্পষ্টই বলে দিয়েছি, +1 +2 +3 +4 এইভাবে যাচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো মাইনাসে কিন্তু হবে না স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আর কোনগুলো স্বাভাবিক সংখ্যা নয় সেটা আমরা জানলাম। তাহলে চলো, আচ্ছা এখানে আর একটা কিছু বলে রাখি, তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু খাতা আর পেন নিয়ে কিন্তু রেডি থাকো। আমি যা যা বলছি, যা যা লেখাচ্ছি, তা কিন্তু হুবহু পজ করে, হুবহু ভিডিও পজ করে লিখতে থাকবে। ঠিক আছে? এরপরে দেখো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি আছে? স্বাভাবিক সংখ্যাগুলির সাথে 0 সংখ্যাটি যুক্ত করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তাদেরকে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলে। কিচ্ছু না, শুধু স্বাভাবিক সংখ্যা যেমন ছিল তার সাথে 0টা যোগ করে দেবো। এইবার দেখো এইখানে একটা জিনিস আছে, লিখে রাখো, যে 0/3 রাইট আছে আর 3/0 কাটা আছে। তো এটাকে একটু বুঝি আমরা, চলো। দেখো কিছু ভাগ করার ক্ষেত্রে কি, তো 3কে, তো ওখানে 0কে ভাগ করার কথা আছে 3 দিয়ে, তাহলে 3 0 0 পারবো লিখতে, এভাবে পারলাম। তো এবার এই যে 3 আছে, এই 3কে কি বলে জানো? এই 3কে বলা হয় ভাজক। এই যে এই শূন্যটা, একে বলা হয় ভাজ্য, এবং এটাকে বলা হয় ভাগফল। আর এইখানে যে কাটা চিহ্ন বা এখানে বলে 0 থেকে 0 বাদ দিলে 0, তো এটাকে বলা হয় ভাগশেষ। তো এটা তোমরা জানলে। এইবার একটা জিনিস দেখো, যখন আমরা 0কে 3 দ্বারা ভাগ করছি তখন কি আছে? উত্তর 0। এইবার যখন 3কে ভাগ করব 0 দিয়ে, তখন কি হবে একটু দেখি। এই যে এইখানটা, এইটা, তো দেখো তাহলে 0-র সাথে যাই গুণ করি কি হবে? 0 1-কে 0, 0 2-এ 0, 0ই হবে, তাই তো? তাহলে কিন্তু এখানে ভাগ কি যাবে? এই ভাগটা কি যাচ্ছে? এই ভাগটা কিন্তু হচ্ছে না। তাহলে যখন নিচে 0 থাকবে আর উপরে কোনো একটা সংখ্যা থাকবে 3 4 5, তখন কিন্তু আমাদের ভাগ যাবে না। তো একে বলা হয় অসংজ্ঞাত। কি বলে? অসংজ্ঞাত। তাহলে এইটা যেহেতু ভাগ যাচ্ছে না, তখন এটাকে আমরা কিন্তু এই অখণ্ড সংখ্যা বলে কিন্তু মান্য করতে পারবো না। ঠিক আছে? এবার চলো পূর্ণ সংখ্যার দিকে যাই। স্বাভাবিক সংখ্যা সমূহের সাথে -1 -2 -3 4 এভাবে যুক্ত থাকবে ইনফিনিটি পর্যন্ত, প্লাস 0 থাকবে, সেটাকে বলা হয়, তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। বোঝা গেল? এইখানে দেখো এই যে 0/2 হচ্ছে হবে, কিন্তু 2/0 কিন্তু হবে না। মনে থাকবে? ঠিক আছে, চলো পরবর্তীতে যাই।
এবার দেখো, শূন্য থেকে বড় সংখ্যাগুলিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। তাহলে এটা একটু বুঝে নিই, দেখো কিভাবে হচ্ছে। এইখানে একটা এইবার একটু কালারটা চেঞ্জ করি। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এইখানটা, এটা হচ্ছে শূন্যের ঘর। এর এই দিকে তুমি যত যাবে তত কি আসবে, নেগেটিভের ঘর আসবে। এই যে নেগেটিভ 1 মানে -1, এখানে -2, এইখানে -3, এখানে -4। তো এইভাবে কিন্তু থাকবে। এদিকে যাও, এদিকে তুমি যত যাবে পজিটিভের ঘর আসবে, ঠিক আছে। তো এখানে +1, 2, 3, 4 এইভাবে আসবে। তো শূন্য থেকে যদি ছোট হয় তখন সেটা হবে নেগেটিভ ইন্টিজার্স, আর শূন্য থেকে যদি বড় হয় তখন তাকে বলা হয় পজিটিভ ইন্টিজার্স। দেখো, শূন্যের ধর্ম, শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাই হবে এবং বিয়োগ করলেও সেই সংখ্যা হবে। চলো একটু দেখে নিই। ধরো 0 আছে যোগ 2 আছে, উত্তর কি হবে, 2 হবে, হবে তো। আবার ধরো 0 আছে এবং বিয়োগ আছে 3 আছে, তাহলে উত্তর কি হবে, -3। বোঝা গেল, এটা এখানে এটাই বলা হয়েছে। এরপরে চলে যাব, শূন্যের সাথে কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যা গুণ করলে উত্তর শূন্যই হয়। যেমন ধরো আমরা গুণ করি না, 2 গুণ 0 কত হবে, 0 হবে। এইটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর যাব, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে, আচ্ছা দেখো এই পয়েন্টটাকে একটু ভালো করে দেখো, যে শূন্য কোনো সংখ্যাকে দ্বারা ভাগ করা যায়, তবে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না। এটার একটু তাৎপর্য দেখে নেব। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ শূন্য থাকবে লবে এবং হরে থাকবে কোনো সংখ্যা, যে কোনো 2, 3। আচ্ছা তোমাকে একটু বলে রাখি, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। বোঝা গেল। এইবার লব হর বাদ দিয়ে আমরা শূন্যকে ভাগাভাগি করব। তো দেখো এইভাবে দাগ টানলাম 0, তাহলে 2 0 0 হবে, পারবো লিখতে, এরকম পারবো। তো দেখো এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে শূন্যকে ভাগ করছি 2 দ্বারা, তখন কিন্তু উত্তর ভাগফল 0 আসছে। তাহলে আমরা বলতেই পারি যে শূন্যকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় বা 3 দ্বারা ভাগ যায় বা কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে। এইবার অপোজিটে যদি থাকে, যে উপরে 2 থাকলো এবার নিচে 0 থাকলো, ঠিক সেই আগে উদাহরণটা দিয়েছিলাম, ঠিক আগে আরো একবার বলে দিচ্ছি দেখো। তো এই সময় কি হবে, 0 দ্বারা যখন 2কে ভাগ করব তখন 0 1কে কি হবে, 0 0 সাথে যাকেই গুণ করো কি হবে, 0ই হবে। তাহলে কি সেক্ষেত্রে ভাগ যাচ্ছে, যাচ্ছে না। তো এই রকম পরিস্থিতিতে আমরা এটাকে বলা হয়, তো এই রকম পরিস্থিতি আসলে আমরা সেটাকে বলি অসংজ্ঞাত, যেখানে কিন্তু ভাগ করা যায় না, কি বলে, অসংজ্ঞাত। মনে থাকবে। চলো পরে দেখি। এবার দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, যে কোনো অশূন্য সংখ্যার ঘাত 0 হলে তার উত্তর 1 হবে। আচ্ছা ঘাত জিনিসটা কি, ঘাত বা পাওয়ার জিনিসটা কি, চলো আগে একবার দেখে নিই। ধরো এক সংখ্যা নিলাম 5, এবার এর এইখানে পাওয়ার বা ঘাত বসানো হয়। যেমন ধরো এখানে 1 বসতে পারে বা 2 বসতে পারে, বা তুমি যে কোনো সংখ্যা কিন্তু এখানে বসাতে পারো, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। এটাকে বলা হয় পাওয়ার। তাই এটার মানে কি জানো, ধরো এখানে 5-এর মাথায় 2 আছে, এটার মানে হচ্ছে 2টো 5। 5-এর মাথায় 3 আছে, এটার মানে হচ্ছে 3টে 5। তো এইভাবে কিন্তু এই ঘাত বা পাওয়ার এটা কিন্তু আমরা ধরি, ঠিক আছে। তো এখানে অঙ্কে আছে যে 5-এর মাথায় বা কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে, তো কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তখন উত্তর হয় 1। বোঝা গেল। তাহলে কোনো সংখ্যার মাথায় যখন 0 থাকে তখন কি হয়, 1 হয়, ঠিক আছে। তো চলো পরে যাই। শূন্য এর ঘাত অশূন্য হলেও উত্তর 0 হবে, আর 0 এর ঘাত অশূন্য হলেও সেটি অসংগত হয়। আচ্ছা দেখো, যদি 0 থাকে এবং শূন্যের ঘাত যদি অশূন্য অর্থাৎ 1 বা 2 বা 3 বা 4 এরকম থাকে, তখন কিন্তু এটা কি উত্তর হবে 0। আবার অপরদিকে
যদি শূন্যের ঘাত শূন্যই থাকে, এই যে 6 নম্বর পয়েন্টটার মানে, তাহলে এইটা কিন্তু অসংজ্ঞাত হয়, কারণ এটার কোনো মান কিন্তু বেরোয় না। বোঝা গেল? অসংজ্ঞাত। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীতে যাই। এবার দেখো আছে মৌলিক সংখ্যা। যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে তাদের বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এবার দেখে নিই এই উৎপাদক জিনিসটা কি। দেখো, উৎপাদকের সাথে একটা জিনিস সবসময় ফিরে আসে, সেটা হচ্ছে গুণিতক। তো উৎপাদককে কিন্তু আবার গুণনীয়কও বলা হয়। কি বলা হয়? গুণনীয়ক। তাহলে উৎপাদককে কি বলে আমরা? গুণনীয়কও বলি বা উৎপাদক। আরেকটা আছে, সেটা হচ্ছে গুণিতক। যে উৎপাদক সেই হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, ধরো 12 সংখ্যার গুণনীয়ক কি 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 দ্বারা 12কে ভাগ করা যায়? গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা যায়, এক কথায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা আর 12 দ্বারা। কিন্তু গুণিতক কি জিনিস দেখো, ধরো 12কে গুণ করা যাবে কি কি দিয়ে? যেমন কি 12 সাথে 1 গুণ করলে কি হয়? 12, 2 গুণ করলে কি হয়? 24, 3 গুণ করলে কি হয়? 36। তো এইভাবে কিন্তু চলতেই থাকবে। বোঝা গেল? এবার দেখো, গুণনীয়ক আর গুণিতকের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটাই, যে গুণনীয়ক কিন্তু যেগুলো দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হচ্ছে 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, এর পরপর সংখ্যা। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু এইভাবে 12 করে যাবে, যদি প্রায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে এভাবে গুণ করতে থাকো। তাহলে বোঝা গেল গুণনীয়ক কি। চলো তাহলে এবার হচ্ছে মৌলিক সংখ্যার কাছে চলে যাই। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক সবাই দেখে নিলে, তাদেরকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে। আবার যদি নর্মাল সাধারণ ভাষায় বলো যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র 1। আচ্ছা চলো এবার তাহলে মৌলিক সংখ্যাটা বুঝে নিই। উৎপাদক বুঝে নিলাম, এবার একটু মৌলিক সংখ্যাটা বুঝে নিই। মৌলিক সংখ্যা হচ্ছে যে কোনো দুটি সংখ্যা বা দুটি উৎপাদক থাকবে। 12-র কটা ছিল উৎপাদক? যদি 12 আবার করি, কটা উৎপাদক হবে? 1, 2, 3, 4, 6, 12। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা উৎপাদক। এবার এটা কি 12-র উৎপাদক 6টা। এইবার বলেছে মৌলিক সংখ্যা হতে গেলে কটা উৎপাদক দরকার? 2টো উৎপাদক দরকার। ধরি আমি 2 কি 1 দ্বারা ভাগ যায়, আর 2 নিজে ভাগ যায়, মিলল। আচ্ছা 3ও 1 দ্বারা ভাগ যায় আর 3 দ্বারা ভাগ যায়, মিলে গেল। তো এইগুলোকে বলা হয় প্রাইম নাম্বার, যেইগুলো হচ্ছে সেই সংখ্যা আর 1 দ্বারা ভাগ যায়, অথবা যে তার দুটো মাত্র শুধু উৎপাদক। বোঝা গেল? এইবার একটা শর্ট ট্রিক্স দেখে নাও, যে পৃথিবীর যত মৌলিক সংখ্যা আছে তারা কিন্তু সব 6k + 1 বা -1 কিন্তু বেরিয়ে যাবে। যেমন ধরো একটা মৌলিক সংখ্যা, ধরো 11 মৌলিক সংখ্যা। তো এইটা যদি আমি বের করতে চাই, দেখো 6-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 12, 12 - 1, 11 পেয়ে গেলাম। বা যদি আমি 13 করতাম, মৌলিক সংখ্যা বের করতে হতো, তাহলে 6 দুগুণে 12 + 1, তাহলে 13 পেয়ে গেলাম। তো এইভাবে আমরা 6k +-1 সূত্রে কিন্তু মৌলিক সংখ্যা সহজেই কিন্তু বের করে নিতে পারবো। বোঝা গেল? তো তোমরা একবার দেখে নাও, একটুখানি নোট করে নিও। এরপরে আসবো যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। সমস্ত স্বাভাবিক সংখ্যা অন্ততপক্ষে 3টি উৎপাদক থাকে, তাদের যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলা হয়। যেমন ধরো ওই যে 2, 3, 5 এগুলো বাদ দিয়ে যাবতীয় যা সংখ্যা আছে সব কিন্তু যৌগিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে কটা সংখ্যা আছে সব যৌগিক সংখ্যা ধরে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো 1 মৌলিক না যৌগিক? দেখো 1-এর কিন্তু মাত্র একটাই উৎপাদক, 1 নিজে, তাহলে সেক্ষেত্রে মৌলিক সংখ্যার নিয়ম কিন্তু পালন করছে না। আবার যৌগিক ক্ষেত্রে দেখো কমপক্ষে 3টি উৎপাদক থাকে, সেখানেও কিন্তু 1 যৌগিক সংখ্যার নিয়ম পালন করছে না। তাহলে 1কে কিন্তু মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না। ঠিক আছে, তো দেখো পরপর মৌলিক সংখ্যা কি জিনিস, যে দুটি সংখ্যা, দুটির মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না। যেমন 3, দেখো 3 আর 5 কোনো সাধারণ উৎপাদক নেই, 2 আর 7 কোনো সাধারণ উৎপাদক নেই, 9 আর 8 কোনো সাধারণ উৎপাদক কিন্তু নেই।
তাই এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। এবার আসবো যমজ মৌলিক সংখ্যা। এমন মৌলিক সংখ্যা যাদের মধ্যেকার পার্থক্য বা বিয়োগফল 2। মনে থাকবে, যেমন 3, 5, 5, 7, 11, 13, 17, 19 এইগুলো কিন্তু যমজ মৌলিক সংখ্যা। বোঝা গেল? বেশ। এবার দেখো, একটু বলে রাখি এখানে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি, আর 50 থেকে বা 51 থেকে যা বলো 100 পর্যন্ত কিন্তু সংখ্যা 10টি। তাহলে 15 আর 10-এ টোটাল 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 25টা। বোঝা গেল? বেশ। যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য করা যায় তাদের জোড় সংখ্যা বলা হয়। জোড় সংখ্যা তোমরা বুঝে নিও, জোড় সংখ্যা তোমাদের কি আর বোঝাবো, তোমরা জোড় বিজোড় জানো। আর তাদের যেটা 2 দিয়ে ভাগ যায় না তাদেরকে বলা বিজোড় সংখ্যা। এবার এখানে প্লাস মাইনাস কেন দেওয়া আছে? কারণ +2 একটা জোড় সংখ্যা, -2ও কিন্তু একটা জোড় সংখ্যা। এবারে আসবো মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q দুটি পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, তাদের বলা হয় মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। তো এই যে হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ, দেখে নিতে পারো। তো এই যে দেখো, এই যে 3.2 এর মাথায় একটা বার আছে, তো এইটাকে কি করে ভাঙতে হয়, এটাকে কি জিনিস, এটা কিন্তু আমরা কালকে শিখবো। ঠিক আছে? বেশ। দেখো এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট লেখা আছে যে সব পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, তবে সব মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এইগুলো কিন্তু ডেসক্রিপটিভ, আমরা পরের দিন কিন্তু শিখবো। এবার অমূলদ সংখ্যা, যেটা যেখানে p/q আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে p আর q দুটো পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। ঠিক আছে? যেখানে পাই কেন অমূলদ সংখ্যা? পায়ের মান তোমরা জানো 22/7, কিন্তু এই 22/7 যেটা আছে এটা প্রায়, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়, তাই পাইকে বলা হয় অমূলদ সংখ্যা। √2 মান হচ্ছে 1.414, এটা কিন্তু প্রায়, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, তাই এটা অমূলদ সংখ্যা। বোঝা গেল? তো আজকে এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থেকো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর অবশ্যই কিন্তু এই ক্লাসটা নোট করো। কালকে কিন্তু এর থেকেও আরো মজাদার কিন্তু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুনি, চলো বাই।